আসসালামু আলাইকুম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে আজকের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। 1971 সালের 16 ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের সময় মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করেছিলেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা হচ্ছে ঢাকা এবং সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর জেলা। মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর কাছে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণকারী সৈন্য সংখ্যা ছিল 93,000। কোন দেশ দুটির মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? ভারত এবং পাকিস্তানের মধ্যে। মুক্তিযুদ্ধের পর ভারত পাকিস্তানের মধ্যে যে চুক্তিটি স্বাক্ষরিত হয় সেটি হচ্ছে সিমলা চুক্তি, আর সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। ঐতিহাসিক এই সিমলা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টো। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠন করা হয় 21শে নভেম্বর 1971 সালে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস বা আর্ম ফোর্সেস ডে কোনটি? আর্ম ফোর্সেস ডে হচ্ছে 21শে নভেম্বর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে কোন তারিখে ভারত বাংলাদেশের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে? ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে 1971 সালের 3রা ডিসেম্বর। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। ভুটান কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? বাংলাদেশকে স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর 1971 সালে। এবং বাংলাদেশকে দ্বিতীয় স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভারত বা ইন্ডিয়া, সেটিও কিন্তু 6 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম যে এলাকা শত্রুমুক্ত হয় সেটি হচ্ছে যশোর এবং সিলেট জেলা। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ভেটো ক্ষমতা সম্পন্ন কতটি দেশ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল? স্বাধীনতার বিপক্ষে ছিল 2টি দেশ, যুক্তরাষ্ট্র এবং চীন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2টি স্থায়ী রাষ্ট্র, আর সেগুলো হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। মুক্তিযুদ্ধকালে জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি ছিলেন জর্জ বুশ। মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল সোভিয়েত ইউনিয়ন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পডগর্নি। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আন্দ্রেই গ্রোমিকো। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? 14 ডিসেম্বর 1971 সালে। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় 14 ডিসেম্বর। 1971 সালের মুক্তিযুদ্ধে একজন বিখ্যাত দার্শনিক শহীদ হন, তার নাম হচ্ছে জি.সি. দেব। জি.সি. দেব মূলত তার পুরো নাম হচ্ছে ডক্টর গোবিন্দচন্দ্র দেব। তিনি ছিলেন মূলত একজন দার্শনিক। গোবিন্দচন্দ্র দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে অধ্যাপনা করতেন তিনি দর্শন বিভাগে অধ্যাপনা করতেন। শহীদ সেলিনা পারভীন ছিলেন মূলত একজন সাংবাদিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে ওরা 11 জন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা 11 জন এর পরিচালক ছিলেন চাষী নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র হাঙ্গর নদী গ্রেনেড। চাষী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র 9 কোনটি? চলচ্চিত্র 9 অরুণোদয়ের অগ্নিসাক্ষী।
অন্যদিকে ওরা 11 জন, হাঙ্গর নদী, গ্রেনেড এবং সংগ্রাম এগুলো চাষী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র। আগুনের পরশমণি এই চলচ্চিত্রের পরিচালক হুমায়ুন আহমেদ। 71-এর যিশু এর নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র হচ্ছে গেরিলা। গেরিলা চলচ্চিত্রের পরিচালক নাসির উদ্দিন ইউসুফ। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জন মহিলাকে। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 জন মহিলা বীর মুক্তিযোদ্ধা কে? তারা হচ্ছেন ডাক্তার সেতারা বেগম এবং তারামন বিবি। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ। মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ। বাংলাদেশের বীরত্বের জন্য কতজনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ পদক দেওয়া হয়? 7 জনকে দেওয়া হয়। মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় 15 ডিসেম্বর 1973 সালে। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে? বীরশ্রেষ্ঠের ঠিক পরেই হচ্ছে বীরুত্তম। 1971 সালের মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল ক্রেগ প্ল্যাটন কোন সেক্টরের অধীনে ছিল? ক্রেগ প্ল্যাটন ঢাকার অধীনে সেক্টর 2-এ ছিল। মুক্তিযুদ্ধে ক্রেগ প্ল্যাটন কোন শহরে সক্রিয় ছিল? এটি ঢাকা শহরে সক্রিয় ছিল। শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন? তিনি ছিলেন ক্রেগ প্ল্যাটনের সদস্য। বাংলাদেশের নৌবাহিনীর প্রথম রণতরীর নাম হচ্ছে বিএনএস পদ্মা। বাংলাদেশের প্রথম নৌবহরের নাম বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি জাহাজের উপর মুক্তিযোদ্ধাদের অভিযানের নাম ছিল অপারেশন জ্যাকপট। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানীর বাড়ি হচ্ছে সিলেট জেলায়। ওসমানী স্মৃতি জাদুঘর রয়েছে সিলেটে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করেন? লেফটেন্যান্ট কর্নেল এম.এ. রব। মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক কে ছিলেন? উপসর্বাধিনায়ক ছিলেন এ.কে. খন্দকার। বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম প্রধান ছিলেন এয়ার ভাইস মার্শাল এ.কে. খন্দকার। মুক্তিযুদ্ধকালে কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়? 1971 সালের 12 এপ্রিল। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ভাগ করা হয়েছিল 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কতগুলো সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 64টি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল। আর 11টি সেক্টরের মধ্যে 1 নং সেক্টর ছিল চট্টগ্রাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? ঢাকা ছিল 2 নং সেক্টরের অধীনে। মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা যে সেক্টরের অধীনে ছিল? কুমিল্লা ছিল 2 নং সেক্টরের অধীনে। রংপুর ছিল 6 নং সেক্টরের অধীনে। মুক্তিযুদ্ধে রাজশাহী ছিল 7 নং সেক্টরের অধীনে। অন্যদিকে মুজিবনগর ছিল 8 নং সেক্টরের অধীনে। কুষ্টিয়া ছিল 8 নং সেক্টরের অধীনে। ঠিক একইভাবে ফরিদপুর জেলাও ছিল 8 নং সেক্টরের অধীনে, কিন্তু বরিশাল ছিল 9 নং সেক্টরের অধীনে। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড বা নৌবাহিনী গঠিত হয় 10 নং সেক্টরের অধীনে, যেখানে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের গৃহীত তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটির প্রণেতা মুক্তিবাহিনী। মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি যে নামে পরিচিত ছিল। ওয়ার স্ট্র্যাটেজি
তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত ছিল। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন অথবা কমান্ডার ইন চিফ ছিলেন জেনারেল আতাউল গনি উসমানী। আজকে এ পর্যন্তই। মুক্তিযুদ্ধের উপর আরেকটি পর্ব নিয়ে অচিরেই আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।